ও কিন্তু আমার সাথে ফিজিক্যালি সম্পর্কের জন্য আসছিল মূলত, আর কোনো কাজ নাই তার এখানে। তো তার সাথে আমার ফিজিক্যালি সম্পর্ক 1 থেকে 2 ঘন্টা হয়েছে। হওয়ার পরে সে যখন দেখতেছে যে তালা লাগানো হয়ে গেছে, তখন আমি তাকে বাঁচানোর জন্য আমার সিলিং টিন ফাঁক করে তাকে আমার পাশের রুমে ট্রান্সফার করি। ওই রুমের ভাড়াটিয়া বেড়াতে চলে গেছে বাড়িতে। বাড়িওয়ালা বলছে, এখন তো তুমি এই কাজ করছো, তো তোমাদের বিয়ে পড়াই দিই। এই কথা বলতে বলতে কাকে যেন কল দিতে একটু বাইরের দিকে গেছে, ও এদিক দিয়ে পালাই চলে গেছে, ছাদে উঠা এক পর্যায়ে পালাই চলে গেছে নাইম। ঈদের আগের দিন আমার গ্রামে যাওয়ার কথা, আমার আফারা আমার দুলাভাই সবাই রেডি হয়েছে। ও আমাকে বলছে যে বন্যা তুমি যাও না, একদিনই তো তোমার, আমি পরের দিন সকালে দিয়ে আসবো। আফারা সবাই চলে যাক, দুলাভাইরা সবাই চলে যাক, তোমার যাওয়ার দরকার নেই। আমি পরে আফারা তো আমাকে রেখে যায় নাই, আম্মা অনেক বকাবকি করতেছে। পরে আফা বলছে যে তুই, আমি বলছি যে আফা তুমি থাকো আমার সাথে, কালকে যাইবা না। নাইম আমাকে বলছে বন্যা তোমাকে আমি কালকে দিয়ে আসবো, আমি তোমার আজকে যাওয়ার দরকার নাই। তো আমি তাকে বলছি যে যাই, আমার কালকে বিয়ের দাওয়াত আছে। না না, যাওয়া যাইবো না, আমি 11টার দিকে আসবো, তোমার যাওয়া যাইবো না। পরে সে 11:30 দিকে আসছে, আমার বাসায় আসছে। আসার পরে আমি জানি না কে দেখছে, কে দেখে তালা লাগাইছে। তো আমরা 3টার দিকে বুঝতে পারছি যে তালা কেউ লাগাইছে। পরে আমি আমার পাশে 11টার দিকে ছিল বলতে, এখানে আমার রুমে ঢুকলে কারো দেখার কোনো অপশন নাই আর কি। পাশের রুমের ভাড়াটিয়ারা সবাই ঘুমন্ত ছিল। তো আমি পাশের রুমে দাদুকে বলছি, দাদু আমার দরজায় যেন কে লক করছে, একটু খুলে দাও। দাদু বলতেছে তোমার দরজায় তো লক করা না, তালা লাগানো। পরে আমি বলছি এই কাজ কে করলো? পরে আমি আফুরে কল দিচ্ছি, আফুরে বলছি যে আফু আমার তো দরজায় তালা লাগানো, তো তুমি একটু বাড়িওয়ালারে কল দাও, একান্ত ভাবে বাড়িওয়ালারে কল দাও। এই পর্যায়ে আমি নাইমকে আমার সাথে, ও কিন্তু আমার সাথে ফিজিক্যালি সম্পর্কের জন্য আসছিল মূলত, আর কোনো কাজ নাই তার এখানে। তো তার সাথে আমার ফিজিক্যালি সম্পর্ক 1 থেকে 2 ঘন্টা হয়েছে। হওয়ার পরে সে যখন দেখতেছে যে তালা লাগানো হয়ে গেছে, তখন আমি তাকে বাঁচানোর জন্য আমার সিলিং টিন ফাঁক করে তাকে আমার পাশের রুমে ট্রান্সফার করি। ওই রুমের ভাড়াটিয়া আবার বেড়াতে চলে গেছে বাড়িতে। তো সকালে বাড়িওয়ালা আসছে, বাড়িওয়ালার ছেলের নাইমের বোনকে নিয়ে আসছে। আনার পরে নিজের দায়িত্বে তালা ভাঙছে। ভাঙার পরে এখানে ছেলে সর্বোচ্চ 2 মিনিট দাঁড়াইছে। বাড়িওয়ালা বলছে, এখন তো তুমি এই কাজ করছো, তো তোমাদের বিয়ে পড়াই দিই। এই কথা বলতে বলতে কাকে যেন কল দিতে একটু বাইরের দিকে গেছে, ও এদিক দিয়ে পালাই চলে গেছে, ছাদে উঠা এক পর্যায়ে পালাই চলে গেছে নাইম। পালাই চলে গেছে। আমি তার বাসায় গেছি বিচার চাইতেই, আমি তো বিচার পাই নাই। আমার সামান্য কথার উপরে তারা আমাকে যেভাবে ইচ্ছা এইভাবে মাইর ধর করছে। আমি এক পর্যায়ে থানায় যেতে বাধ্য হয়েছি, ওখানে অভিযোগ জানাইছি। অভিযোগ জানার পরে পুলিশরা ইনকোয়ারি করতে আসছে, তদন্ত করছে। ওনারা একটা সিদ্ধান্ত দিয়ে গেছে, এলাকাবাসীদের 5-6 জনকে সাক্ষী রেখে বলছে যে ছেলে মেয়েকে বিয়ে করাই দেন, যেইভাবে যেটা সুন্দর হয় এইভাবে এটা করেন, আমাকে রাতের মধ্যে জানাবেন বিষয়টা। তো তারা রাতের মধ্যে না, কালকে পরের দিন জানাইছে ছেলে 50 বিয়ে করবে। তারা 5 লাখ টাকা কাবিন করে গেছে, কিন্তু ছেলে বলে আমি 50,000 টাকার উপরে কাবিন দিব না, দরকার পড়লে আমি গলায় দড়ি দিয়ে দিব, তবুও আমি বিয়ে করব না। এই বলে ফোন অফ করে দিছে। এখানে কাজী যা আছে এলাকার 30 থেকে 40 জন মানুষ রাত 2টা পর্যন্ত অপেক্ষা করছে ছেলের জন্য। তো পরে এই দিন এইটা শেষ। পরের দিন সকালে ছেলে আবার কল দিয়ে বলতেছে, ওই দিন আমরা মামলার উদ্দেশ্যে যাবো, এটা হয়তো শুনছে তারা কোনোভাবে। ওই দিন ছেলে সকলকে কল দিছে, কল দিয়ে বলতেছে 5 লাখ টাকা না, যত ইচ্ছা তত কাবিন দেন, আমি আজকে বিয়ে করবো, আসতেছি। তো সন্ধ্যা 7টায় আমাদের বিয়ে ধার্য করা হয়েছে। কাজী মাঝে সবাইকে খবর দেওয়া হয়েছে। সে বিকেল 5টায় আবার ফোন অফ করে এলাকা থেকে পালাই গেছে, বাসা থেকে তার ফ্যামিলির সাহায্যে গাড়ি নিয়ে এলাকা থেকে আবার পালাই গেছে। এখন পর্যন্ত সে নিখোঁজ। এখন ওনারা আমাকে বিভিন্ন ভাবে টাকার অফার করতেছে, 1 লাখ টাকা দিয়ে সমাধান দিয়ে দিবে, এন তেন এগুলা কথা। এখন আমি আমার টাকার উপরে আমার সম্মান বিক্রি করতে চাই না। আমার সম্মান যখন গেছে, আমি এখনো 2 মাসের অন্তঃসত্ত্বা আছি, সকল প্রমাণ প্রুফ আছে, কল রেকর্ড আছে, ভিডিও আছে, সব আছে। আমি দরকার পড়লে এমন পর্যায়ে যাব যে ছেলে যেন আমাকে বিয়ে করে, আমার এই একটাই দাবি, আমার আর কোনো দাবি নেই। প্রশাসনের পক্ষ থেকে আমি প্রথম দিন শুধু একটু হেল্প পাইছি, যে এলাকাবাসীদের উপর আমার জীবনের একটা দায়িত্ব দিয়ে গেছে, ওই একটা দিনই পাইছি। পরবর্তীতে আমি 3 দিন গেছি মামলা ধারণ করার জন্য, ওনারা আমার মামলা নেন নাই। আমাদেরকে বিভিন্ন অজুহাতে 5 থেকে 6 ঘন্টা 3 দিনই অপেক্ষা করাইছে, কোনো মামলা নেয়নি। এমনকি সম্পর্কের শুরুটা আপনি একটু সংক্ষিপ্তভাবে বলেন কিভাবে শুরু হয়? সে আমার পিছনে অনেকদিন ঘুরছে, 1 থেকে 2 মাস ঘুরছে। তখন আমি হয়তো 9-এ পড়ি, ক্লাস 9-এ। সে আমার পিছনে অনেকদিন ঘুরছে, ঘুরার পরে আমাকে বিভিন্ন ভাবে বুঝাইছে যে সে আমাকে অনেক ভালোবাসে, বিয়ে করবে। তো আমি এক পর্যায়ে রাজি হয়েছি। আমার বয়সটা হয়তো কম ছিল, আমি আবেগের বশে রাজি হয়ে গেছি। তো এইভাবে 1 বছর যাওয়ার পরে সে বলতেছে, বন্যা আমার তো ফ্যামিলি থেকে মানবে না, তো এখন কি করবা?
আমি বলছি মানবে না যখন, আমি তাহলে আমার ফ্যামিলিকে বলি এইভাবে তো সম্ভব না, আমি তাহলে আম্মা আব্বা ছেলে দেখছে বিয়ে করিনি। তো আমি এইভাবে বলছি, সে হয়তো ভাবছে, নাইম হয়তো ভাবছে আমি তার সাথে মজা করতেছি। তো আমার কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যায়, 1 বছরের মধ্যে বিয়ে হয়ে যায়। তো বিয়ের পরে আবার এর আগে কি নাইমের সাথে বিয়ের আগে তার সাথে আমার 5 থেকে 7 বার হয়তো ফিজিক্যালি সম্পর্ক হয়েছে, ওইগুলার আবার ছবি ভিডিও ধারণ করা ছিল। তো আমার যখন কাবিন হয়েছে তখন আমাকে ছেলে উঠাই নেয় নাই, ছেলেপক্ষ উঠাই নেয় নাই, আমার সাথে সে অনেকভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। আমি ভয়ে বিয়ের কন্ট্যাক্ট, পরে? হ্যাঁ ভয়ে তার সাথে কন্ট্যাক্ট করতে বাধ্য হয়েছি। কারণ হচ্ছে সে যদি আমার হাজবেন্ড কেমন কোনো কিছু বলে, হাজবেন্ডকে এমন কিছু বলে, তাহলে আমার তো সংসার ভাঙার পথে, আমার তো বিয়ে হবে না। তাই সেই ভয়ে আমি তার সাথে কন্ট্যাক্ট করছি, তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে বুঝে না। এক পর্যায়ে আমার হাজবেন্ডকে বিভিন্ন ছবি ভিডিও দিয়ে আমার হাজবেন্ড এক পর্যায়ে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। এগুলো দেখে কোনো ছেলেই চাইবে না যে তার ওয়াইফ এরকম বিয়ের একটা আগে যে শারীরিক সম্পর্কটা হয়েছে সেগুলোর ছবি ভিডিও সে আমার হাজবেন্ডকে দিছে। হাজবেন্ডকে দিয়ে ইভেন এটা আমার আব্বা আম্মা গিয়ে তাদের বাসায় বিচারও দিছে। ওর সাথে বিয়ের আগে মানে কতদিন হয়েছে শারীরিক সম্পর্ক? এটা হয়তো 5 থেকে 7 বার এরকম হবে, এর বেশি? 5-এর কম হবে না, বেশি হবে। আচ্ছা, এরপরে তার আপনার সংসার কতদিন টিকলো, কত মাস? আমার সংসার সর্বোচ্চ 15 দিন টিকছে, 15 দিন পরেই ডিভোর্স হয়েছে। ডিভোর্স হয়ে গেছে। এরপরে আপনি কি তার সাথে আবার সম্পর্কে জড়িয়ে? তার সাথে আমার সম্পর্কে জড়াতে আরো বেশি দিন টাইম লাগছে। সে আমাকে বিভিন্ন ভাবে ফোর্স করছে, আমি তার বাসায় বিচার দিছি যে আমাকে এইভাবে ফোর্স করা হইতেছে সম্পর্কে আসার জন্য। আমার আম্মা আব্বা সবাই বিচার দিছে। এক পর্যায়ে সে আমার স্কুলের সামনে গিয়ে বিষের বোতল নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে। পরে তারপর আমি তার অনেকদিন সময় নিয়েছি সম্পর্কটা কন্টিনিউ করতে, অনেকদিন সময় লাগছে আমার, 1 বছর 6 থেকে 7-8 মাস এরকম সময় লাগছে কন্টিনিউ করতে, 1 বছর টাইম। কি আবার শারীরিক সম্পর্কে জড়িয়ে? এরপর থেকে আবার শারীরিক সম্পর্কে জড়াই গেছি যে কোনো ভাবে। প্রতিদিনই শারীরিক প্রতিদিন না, কিছুদিন গ্যাপ দিয়ে দিই। কোথায় হতো শারীরিক সম্পর্ক বেশিরভাগ? তার হচ্ছে সে আমার আব্বা আমাকে বিভিন্ন ভাবে টর্চার করছে। আমার এলাকা থেকে যাওয়ার জন্য আমার আব্বা আম্মা আমাকে বিভিন্ন ভাবে তাবিজ কবজ করছে, কিন্তু আমি জানি না আমি কেন তার ফায়দায় পড়ছি। আমি কোনোভাবে আমার বাপ মার কথা শুনি নাই, আমি শুধু তার কথাই শুনছি। কেন জানি না আমার আম্মা কাকে যেন নিয়ে আসছিল আমার ঘর থেকে 21টা তাবিজ বের করছে। এটা হয়তো আরো 1 বছর আগের কথা। তো আমি তার সাথে আমি মানে সে যাই বলতো আমি তাই করতাম। কেন করতাম আমি জানি না। একবার আমার আব্বা আম্মা সবাই আমাকে ফালাই রেখে চলে গেছে যখন আমি তাদের কোনো কথাই শুনি না। এখন হচ্ছে তার সাথে পরে কতদিন শারীরিক সম্পর্ক কন্টিনিউ করলেন? বিয়ের পরেও? বিয়ের পরে হয়ে গেছে, ডিভোর্সের পরে তার সাথে আনলিমিটেড শারীরিক সম্পর্ক শুরু করেছেন, মানে সব ধরনের সম্পর্ক? সব ধরনের সম্পর্ক। এটা কতদিন চলেছে কন্টিনিউ? এরপর থেকে বিয়ের পর থেকে আরো 3 বছর কন্টিনিউ চলছে। 3 বছর শারীরিক সম্পর্ক কন্টিনিউ করেছেন? হ্যাঁ অগণিত বার শারীরিক সম্পর্ক? হ্যাঁ, একটা স্বামী স্ত্রীর সাথে যেভাবে থাকে এইভাবেই। আচ্ছা, পরে সর্বশেষ ঈদের দিন সে আমার গ্রামে যাওয়ার কথা। ঈদের দিন আমি বলছি আমি চলে যাব, সে বলে না আমি তোমার সাথে দেখা করতে চাই রাতে, তো আমি আসবো, তোমার যাওয়ার দরকার নেই। তো সে ঈদের দিন পরে আপনার এখানে আসছিল, পরে সে এলাকাবাসী এবং প্রশাসনের পক্ষ থেকেও আপনি কোনো সাহায্য পাই নাই। এখন হচ্ছে এটা আপনাকে টাকার অফার করা, টাকার অফার করছে। কত টাকার অফার? 1 লক্ষ টাকা অফার করছে। যদি এটার পরিমাণটা বাড়ানো হয় তাহলে? আমি তো চাচ্ছি ছেলেটা যেন আমাকে বিয়ে করে, আমি তো টাকা চাচ্ছি না। আপনি কি কোনোভাবে মীমাংসায় যাবেন? আমার একটা মীমাংসা, ছেলেটা যেন আমাকে বিয়ে করে, আমি আর কোনো মীমাংসায় যেতে চাই না।